কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সভ্যতার সংকট বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এটা আমাদের জানাই লাগবে। আমাদের ইম্পেরিক্যাল কিংবা কনসেপচুয়াল দুটোর জন্য এটা ইম্পর্টেন্ট, কিংবা জেনারেল আড্ডা দেওয়ার জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের আমরা প্রতিটা পার্ট সম্পর্কে জানবো। পরীক্ষায় যতটুকু আসে আমরা ঠিক ততটুকুই দিব। তাহলে এই ধরনের যখন আমরা একটা থিওরি পড়বো, তখন আমরা দেখবো যে থিওরিটা কত সালে দেওয়া হয়েছে বা কে দিছে। সালটা না দিতে পারলেও অন্তত কে দিয়েছে সেটা আমাদের দেওয়া লাগবে। তাহলে দেখেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন এই নামটা আমাদের মুখস্থ থাকতেই হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকটা দিলে দেন, না দিলে তাদের সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন এটা আমরা দিতে পারি। উনি হচ্ছে সভ্যতার মধ্যকার দ্বন্দ্ব বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বটা প্রদান করেন। এখানে প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে আপনার পাশ্চাত্য গণতন্ত্র বিশ্বায়ন আন্তর্জাতিক ভাষা হিসেবে যখন সারা বিশ্বে ঐক্যমত প্রকাশ পেয়েছে, তখন বিভক্তির রেখা টেনে ফরেন অ্যাফেয়ার্সে তিনি একটা থিসিস রচনা করেন। মূলত একটা থিসিস ছিল, সেটা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে পরিচিত হয়। তত্ত্বের মূল বিষয় দেখেন, তত্ত্বের মূল বিষয়টাই হচ্ছে ভবিষ্যৎ সংঘাতের মূল চরিত্র সভ্যতাভিত্তিক বা রাষ্ট্রভিত্তিক নয়, বরং এটি আরও শক্তিশালী হবে সাংস্কৃতিক যোগসূত্র এর ভিত্তিতে, যার মূল উপাদান হবে ধর্ম। তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতের সংঘাত হবে ইসলাম, চীন এবং পাশ্চাত্যের মধ্যে। তিনি এই থিসিসে ইসলামকে পাশ্চাত্যের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। তাহলে যে ফিউচারে যে বিগ যুদ্ধটা হবে, সেটার মূল কনসেপ্ট হচ্ছে আপনার সাংস্কৃতিক যোগসূত্র, আর যেটা মূল উপাদান হচ্ছে ধর্ম। এছাড়া হচ্ছে মোটামুটি তিনটা প্রাইম সিভিলাইজেশন আমরা দেখবো, একটা ইসলাম, একটা চীন এবং পাশ্চাত্য। আর ইসলামের সাথে পাশ্চাত্যের একটা ভালোই একটা দ্বন্দ্ব থাকবে। এটা হচ্ছে মূল বক্তব্য। এখন দেখেন যে বিংশ শতকের শেষ দিকে 1996 সালে স্যামুয়েল পি হান্টিংটনের সভ্যতার সংঘাত নামে বইটা বাজারে আসে। শুরুতে বইটি তেমন সাড়া না ফেললেও আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনার পর এটা অনেক জনপ্রিয়তা লাভ করে। এখন দেখেন, উনি হচ্ছেন আপনার 8টা সভ্যতাকে চিহ্নিত করেন, যে 8টা সভ্যতা হচ্ছে আপনার মানে এই 8টা সভ্যতা নিয়ে হচ্ছে নিজেদেরকে শ্রেষ্ঠ এবং হচ্ছে নিজেদেরকে সভ্যতার পৃথিবীর কেন্দ্র বলে মনে করে। নিজেদের সভ্যতাকে ওরা হচ্ছে সুপ্রিম মনে করে। 8টা সভ্যতাই পরস্পরকে বড় মনে করে। তাহলে দেখেন, 8টা সভ্যতা আমার মাথায় রাখতে হবে। এটা একদম ইজি, আপনি ম্যাপটা মাথায় রাখলে ইজি। যেমন ধরুন হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম আঁকি। এটা হচ্ছে উত্তর আমেরিকা, ধরুন এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আমাদের ইউরোপ, এরপরে হচ্ছে আমাদের আফ্রিকা, এইটা হচ্ছে ধরুন হচ্ছে আমাদের এশিয়া। হ্যাঁ, এখন দেখেন, তাহলে ওয়েস্টে আমরা পশ্চিমা সভ্যতা, সরি, তাহলে এই যে এটা এটা হচ্ছে আমাদের ওয়েস্টে আমরা পশ্চিমা সভ্যতা। কনফুসিয়াস সভ্যতা বলতে চীনের সভ্যতাকে বুঝে। ধরেন এখানে চীন আছে, তাহলে চীনের সভ্যতা, ইসলামী সভ্যতা মিডল ইস্ট প্লাস আদার ইসলামিক কান্ট্রিগুলো। হিন্দু সভ্যতা হচ্ছে মূলত ভারতের সভ্যতা। জাপানি সভ্যতা, জাপান আছে ধরেন এখানে, তাহলে জাপানের সভ্যতা। স্লাভিক অর্থোডক্স, ল্যাটিন আমেরিকান সভ্যতা এবং আফ্রিকান সভ্যতা। অর্থাৎ দেখেন, আফ্রিকান, ল্যাটিন আমেরিকা একটা, আফ্রিকা একটা, ওয়েস্টার্ন একটা, তিনটা গেলো, ইসলাম একটা গেলো, চারটা গেলো। বাকিটা চীনে একটা, ইন্ডিয়া এটা একটা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি দেখেন, এখন জাপানে একটা, মানে এশিয়াতে হচ্ছে বেশি, আর একটা স্লাভিক অর্থোডক্স। এই 8টা সভ্যতার নাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন সংঘাতের কারণ কি দেখেন, প্রতিটা সংঘাতের মূলত একটাই কারণ থেকে, সেটা হচ্ছে যে আপনার যে ওদের মৌলিকতা থাকে, মানে প্রতিটা সভ্যতায় হচ্ছে মৌলিকতা থাকে, এবং প্রতিটা সভ্যতায় নিজেকে শ্রেষ্ঠ মনে করে, এবং প্রতিটা সভ্যতা ভাবে যে ওদের কালচার যদি আমাদের এখানে আসে, আমাদের কালচার নষ্ট হবে। তাহলে দেখেন, এই যে সমস্যাটা সৃষ্টি কেন, কীভাবে সৃষ্টি হবে দেখেন। সভ্যতার সময়ের পার্থক্য মৌলিক। সভ্যতার সময়ের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, প্রথা প্রভৃতি ধর্মীয় পার্থক্য থাকবে। মানে এই ইতিহাসের পার্থক্য থাকবে, ভাষার পার্থক্য থাকবে, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রথা, ধর্মের একটা পার্থক্য বিরাজমান থাকবে। সভ্যতাগুলোর মধ্যে ঈশ্বর এবং মানুষের সম্পর্ক, ছেলে মেয়ে, পিতা মাতার সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে মতাদর্শ থাকবে, এবং এটা কিন্তু খুবই সিভিয়ার। যেমন ধরেন ইরান যেভাবে হচ্ছে মেয়েদেরকে ট্রিট করতে চায়, ইউএসএ সেভাবে ট্রিট করতে চায় না, এবং এটা নিয়ে কিন্তু ইউএস এবং ইরান কখনোই একই পেজে আসতে পারবে না। সভ্যতার সময়ের মধ্যে এই পার্থক্য শত শত বছর ধরে চলে আসছে। রাজনৈতিক মতাদর্শের চেয়ে সভ্যতার সময়ের মানুষের তাদের সাংস্কৃতিক মতাদর্শকে বেশি লালন করে, সাংস্কৃতিক বরং বেশি রিচ থাকে। এই যে এগুলোই হচ্ছে এখানে নিয়ে আসছে। তাহলে 6 দফা এই এই কিছু ইস্যু, যেমন হচ্ছে সভ্যতার মধ্যে মৌলিক পার্থক্য থাকবে, সাংস্কৃতিক পার্থক্য সহজে পরিবর্তিত হবে না,
বিশ্বায়নের কারণে হচ্ছে একটা সভ্যতা আরেকটা সভ্যতা বা একটা কালচারের সাথে আরেকটা কালচারের একটা ইনফ্লো আউটফ্লো হবে, অর্থাৎ যখনই হচ্ছে ইন্টারসেক্ট করতে যাবে, যেমন ধরেন আমাদের কয়েকজন 100 মানুষ ইউএসএ করলো, ইউএসএ 200 মানুষ বাংলাদেশে আসলো, এই ইন্টারসেক্ট পয়েন্টে ঝামেলাগুলো হওয়ার সুযোগ বেশি আর কি। জাতীয় পরিচয় দুর্বল হচ্ছে, এরপর ওয়েস্টার্ন আর নন ওয়েস্টার্নের কাছ থেকে হুমকি পাচ্ছে, যেমন বেশ কয়েকটি খ্রিস্টানরা মুসলমানদের সাথে যুদ্ধে অগ্রসর হচ্ছিল। তারপর অর্থনৈতিক আঞ্চলিকতাবাদকে এখানে পিরিয়ড আসবে, দেখেন সভ্যতার সময়ের মধ্যে অর্থনৈতিক আঞ্চলিকতাবাদ গড়ে উঠবে, যেমন নাফটা, তারপর ধরেন হচ্ছে আসিয়ান, ঠিক আছে, এই এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে। এখন দেখেন মূলত হান্টিংটন সংঘর্ষকে বা সংঘাতকে বা যুদ্ধকে দুইটা ডিগ্রিতে ভাগ করছে, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো, মানে একটা ছোট একটা বড়। তাহলে ছোট হচ্ছে কোনটা, যেটা সম্পদ নিয়ে আপনার সংঘাত হবে, যেমন ধরুন হচ্ছে আপনি কেউ 500 টাকা চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে মারামারি লাগবে। আর বৃহৎ সংঘাত বা ম্যাক্রোটা হচ্ছে যখন হচ্ছে আপনার হচ্ছে মূল্যবোধ নিয়ে যেই আপনার সংঘর্ষটা হবে, কিংবা আপনার ইনটেনজিবল ইস্যুগুলো নিয়ে সংঘর্ষটা হবে। যেমন ধরুন এখন ইসরায়েল এবং গাজার যেই যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু কোনো ফিজিক্যাল কোনো কিছুর জন্য যুদ্ধ হচ্ছে না। হ্যাঁ, এখানে যুদ্ধ হচ্ছে আপনার একটা দর্শনের জন্য, একটা ফিলোসফির জন্য, একটা মূল্যবোধের জন্য। সো এটাকে আপনি সহজে আপনি থামায় ফেলতে পারবেন না। মানে আপনি মানে প্যালেস্তাইনকে ইচ অ্যান্ড এভরি প্যালেস্তাইন, মানে একজন প্যালেস্তাইন বেঁচে থাকলেও সে যুদ্ধ করবে। তাহলে এগুলো হচ্ছে আপনার আপনার ম্যাক্রো ক্ল্যাশ। এখন দেখেন হান্টিংটন বলেন যে তিনটে সভ্যতার মধ্যে সংঘাত বেশি হবে, একটা হচ্ছে খ্রিস্টান বা ওয়েস্টার্ন সভ্যতা, স্লাভিক অর্থোডক্স এবং ইসলামী সভ্যতা। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি বেসিক। যদি আপনাকে বলে যে আপনার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কি, তাহলে কত সালে দেয়, 1993 সালে উনি প্রথম দেন। এরপর 1996 সালে হচ্ছে এটা উনি বই আকারে বের করেন। হান্টিংটন নামটা আমার মাথায় রাখা লাগবে, উনি আটটা ইয়ার কথা বলে, আপনার সভ্যতার কথা বলে, ইন দ্য মিন টাইম সংঘাতে কিছু কারণ বলে, এবং সংঘাতের দুটো ডাইমেনশন সম্পর্কে বলে, এবং কে সংঘাত শুরু করবে, কার মধ্যে সংঘাত শুরু হবে, এইগুলো বলেন। এই পার্টটুকু বললেই ইনাফ, এত লেখার সুযোগও নাই পরীক্ষায়। এখন দেখেন সুইং সিভিলাইজেশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট। সুইং সিভিলাইজেশনটা হচ্ছে, দেখেন হান্টিংটন মনে করেন অধিবিদ্যার যুগে মানে আইডিওলজির যুগে সমাপ্তি ঘটলেও সভ্যতার সংঘাতের সমাপ্তি ঘটে না। তিনি মনে করেন যে আগামী বিশ্ব মূলত সংস্কৃতি এবং ধর্মীয় সংঘাতে লিপ্ত হবে, আর এই সংঘর্ষ হবে হচ্ছে মূলত পাশ্চাত্য এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে। অর্থাৎ সুইং মানে তো বুঝতে পারতেছে, মুড সুইং বলে যেটা, আমরা শিওর না কী করবো। তাহলে দেখেন যুদ্ধ লাগতেছে ওয়েস্টার্ন এবং ধরেন ইসলামিক সিভিলাইজেশনের মধ্যে যুদ্ধ লাগলো। তাহলে কিছু সিভিলাইজেশন থাকবে, কিছু সভ্যতা থাকবে যারা এখনও ডিসিশন নিতে পারে না, তারা কার সাথে থাকবে। যেমন ধরুন রাশিয়া, জাপান, ভারতকে তিনি সুইং স্টেট বা সুইং সিভিলাইজেশন হিসেবে নাম দেন, কেননা তারা যে কোনো পক্ষকে সমর্থন করতে পারে। ধরুন রাশিয়া, তারপর জাপান বা হচ্ছে আপনার ইন্ডিয়া, ওরা দেখা যাচ্ছে ইসলামের দিকেও ভিড়তে পারে, আর ওয়েস্টার্নের দিকেও ভিড়তে পারে। যেমন ধরেন রাশিয়া তার দক্ষিণ সীমান্তে মুসলমানদের সাথেও যুদ্ধে আছে, কিন্তু আবার ইরানের সাথে ভালো সম্পর্ক রাখছে, কারণ ইরানও কিন্তু আপনার কি মুসলিম। তেমনিভাবে হচ্ছে আপনার আপনার মুসলিম চীন সম্পর্ক, বিশেষ করে ইরান, পাকিস্তান, সিরিয়ার মতো দেশের সাথে চীনের সম্পর্ক খুবই ভালো, কিন্তু চীন আবার উইঘুরে হচ্ছে মুসলমানদেরকে মারতেছে। তাহলে এই স্টেটগুলো হচ্ছে এই সিভিলাইজেশনগুলো হচ্ছে আমাদের সুইং সিভিলাইজেশন। ওরাই মূলত যুদ্ধের গতি প্রকৃতি ঠিক করে দিবে। আশা করি বুঝতে পারছেন, না পারলে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।